গল্পের শুরু হয় ইউন নামের এক ১৯ বছরের এক মেয়েকে নিয়ে। ইউন তার মাকে নিয়ে ছোট্ট একটা সুখের সংসার করে। ইউনের মা শুনতে বা কথা বলতে পারেন না। তবুও ইউন সবসময় চেষ্টা করে মাকে একটু একটু করে কথা বলতে শেখাতে। সে ভাবে কোনোদিন যদি মা একা কোথাও চলে যান তাহলে যেন অন্যদের সঙ্গে কথা বলতে পারেন। অনেক বছর আগেই ইউনের বাবা মারা গেছেন। এখন এই পৃথিবীতে মা আর মেয়ে একে অপরই তাদের সবকিছু। সংসারে টাকার অভাব আছে, কিন্তু ভালোবাসার অভাব নেই। তারা ছোট ছোট জিনিসেই সুখ খুঁজে নেয়। ইউনের মা খুব পছন্দ করেন চালের পিঠা, তাই প্রতিদিন স্কুল থেকে ফেরার সময় ইউন মায়ের জন্য পিঠা নিয়ে আসে। আর ইউন খুব ভালোবাসে কসমস ফুল, তাই তার মা রোজ কোথাও থেকে কসমস ফুল তুলে এনে মেয়ের হাতে দেয়। ফুলটা হাতে পেয়ে ইউন হাসে, আর সেই হাসি দেখেই তার মায়ের মন ভরে যায়। কিন্তু একদিন ইউন মাকে ফুল তুলতে মানা করে। সে বলে, ফুলেরও তো কষ্ট হয় মা। সংসার চালাতে দুজনকেই কাজ করতে হয়। ইউনের মা একটা গার্মেন্টস কারখানায় কাজ করেন, আর ইউন স্কুলের পরে একটা ক্যাফেতে পার্ট টাইম কাজ করে। এত অল্প বয়সে মেয়েকে কাজ করতে দেখে তার মায়ের খুব কষ্ট হয়। কিন্তু ইউন সবসময় হাসিমুখে মাকে বোঝায় তারা দুজন একসঙ্গে থাকলে কোনো কষ্টই বড় নয়। ইউনের মা প্রায়ই মেয়েকে বলতেন, আর কাজ করতে হবে না, তোমার বাবার অসুখের সময় যে ঋণ নিয়েছিলাম সেটাও তো শোধ হয়ে গেছে। কিন্তু ইউন কখনোই মায়ের ওপর বাড়তি বোঝা হতে চাইত না, তাই সে হেসে কথাটা এড়িয়ে যেত। ইউনের মায়ের হাঁপানির সমস্যা ছিল, তাই ইউন প্রায়ই অনলাইনে নানা রকম ভেষজ চা অর্ডার করত, যেন তার মা একটু ভালো থাকেন। একদিন হঠাৎ ইউনের কয়েকজন স্কুলের বন্ধু তার কাজের জায়গায় আসে। তখনই জানা যায় ইউন অনেক দিন আগেই স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু সে বিষয়টা মায়ের কাছ থেকে লুকিয়ে রেখেছে। প্রতিদিনই সে স্কুলের পোশাক পরে বাড়ি থেকে বের হয়, যেন তার মা কিছু বুঝতে না পারেন। আসলে ইউন এখন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবছর সে পরীক্ষায় পাশ করতে পারেনি, কিন্তু সে হাল ছাড়েনি। পরের বছর আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে আবার পরীক্ষা দেবে, এটাই তার ইচ্ছে। তার বন্ধুরাও তাকে ভীষণ সাহস দেয়। তারা ইউনকে উৎসাহ দেয়, দরকারি বই কিনে দেয়, আর সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। একদিন খবর আসে কারখানায় কাজ করার সময় ইউনের মায়ের আঙুলে চোট লেগেছে। খবরটা শুনেই ইউন কান্না করতে করতে ছুটে যায়। সেখানে গিয়ে সে দেখে মায়ের এক সহকর্মী তাকে হাসপাতালে নিয়ে গেছে এবং সবকিছু দেখাশোনা করছে। ইউন কৃতজ্ঞ হয়ে লোকটিকে ধন্যবাদ জানায়। পরের দিন ইউনের মা বসে বসে মেয়ের ছবি দেখছিলেন। ছবিটার দিকে তাকিয়ে তার মুখে এক মিষ্টি হাসি ফুটে উঠেছিল। ঠিক তখনই কারখানার সেই সহকর্মী লোকটা এসে সেখানে দাঁড়ায়। ছবির দিকে তাকিয়ে সে বলে, তোমার মেয়েটা খুব সুন্দর। ইউনের মা তার ঠোঁট দেখে কথাটা বুঝতে পারেন। তিনি হেসে ইশারায় জানান মেয়েটা দেখতে একদম তার বাবার মতো হয়েছে। কিন্তু লোকটা তার ইশারা বুঝতে পারে না। সে ধরে নেয় ইউনের মা কিছুই শুনতে বা বুঝতে পারেন না। সেই সুযোগে লোকটা নির্লজ্জের মতো বলতে শুরু করে, তোমার মেয়ে তো এখন বড় হয়ে গেছে, ওকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দাও, আমি ওকে অনেক সুখে রাখব। কথাগুলো বলেই সে বিকৃত হাসি হাসতে থাকে। কিন্তু সে জানত না ইউনের মা তার প্রতিটি কথা বুঝতে পেরেছেন। মুহূর্তের মধ্যে রাগে তার মুখ লাল হয়ে যায়। তারপর কোনো কথা না বলে তিনি সজোরে একটা চড় মারেন লোকটার গালে। কারণ লোকটার উদ্দেশ্য মোটেও ভালো ছিল না। প্রথম দিন থেকেই সে ইউনের দিকে খারাপ নজরে তাকাত। সেদিনও পরে সে ইউনের কাজের জায়গায় গিয়ে দাঁড়ায়। দূর থেকে নোংরা দৃষ্টিতে ইউনের দিকে তাকিয়ে থাকে, বিশেষ করে তার পায়ের দিকে। সেই দৃষ্টি এতটাই ঘৃণ্য ছিল যে দেখলেই গা শিউড়ে ওঠে। রাতে বাড়ি ফিরে যাওয়ার পরও মাতার লোকটা ইউনের কথা ভুলতে পারে না। তার মাথায় শুধু ইউনের কথাই ঘুরতে থাকে। অন্যদিকে সেদিন কাজের জন্য ইউনের বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল। রাস্তা তখন পুরো ফাঁকা। সুযোগ বুঝে লোকটা ইউনের পিছু নেয়। কিছুদূর যাওয়ার পর ইউন বুঝতে পারে কেউ একজন তাকে অনুসরণ করছে। ভয়ে সে হাঁটার গতি বাড়িয়ে দেয়, কিন্তু লোকটা দৌড়ে এসে তাকে ধরে ফেলে। তারপর তাকে নির্জন এক জায়গায় টেনে নিয়ে যায় এবং তার উপর ভয়ঙ্কর অত্যাচার করে। এত কিছুর পরও লোকটার নিষ্ঠুরতা শেষ হয়নি। সে ইউনের চোখের দিকে তাকিয়ে হুমকি দেয়, যদি কাউকে কিছু বলো তাহলে তোমার মায়ের সঙ্গেও একই কাজ করব। এদিকে গভীর রাত হয়ে গেলেও মেয়ে বাড়ি না ফেরায় ইউনের মা ভীষণ চিন্তিত হয়ে পড়েন। তিনি একা একাই বাইরে বেরিয়ে মেয়েকে খুঁজতে থাকেন। ঠিক তখনই দূরে একা ইউনের মাকে দেখতে পায়। আবারও তার মাথায় সেই নোংরা চিন্তা ভর করে। সে ধীরে ধীরে ইউনের মায়ের দিকে এগোতে শুরু করে। সবকিছু সহ্য করার পরও ইউন যখন লোকটার চোখে আবার একই ভয়ঙ্কর ইচ্ছে দেখে, এবার তার মায়ের জন্য, তখন সে আর চুপ করে থাকতে পারে না। শেষ শক্তিটুকু জড়ো করে সে উঠে দাঁড়ায়। পাশে পড়ে থাকা একটা বড় পাথর তুলে নিয়ে সজোরে লোকটার মাথায় আঘাত করে। পাথরের আঘাতটা এতটাই জোরে লেগেছিল যে লোকটা সেখানেই মারা যায়। এর পরের দৃশ্যে দেখা যায় খুনের অভিযোগে ইউনকে গ্রেফতার করা হয়েছে। ইউন বারবার বললেও যে সে নিজের আর মায়ের জীবন বাঁচানোর জন্যই এমনটা করেছে, পুলিশের হাতে তার পক্ষে কোনো স্পষ্ট প্রমাণ ছিল না। আইন শুধু কথাই বিশ্বাস করে না, প্রমাণ চায়। তাই ঘটনাটা আত্মরক্ষা নয়, খুন হিসেবেই ধরা হয়। ইউনের আইনজীবী তাকে বাঁচানোর জন্য একটা উপায় বললেন। তিনি চান ইউন যেন সবার সামনে এসে নিজের কথা বলে, নারীদের একটি সংগঠনের সঙ্গে যোগ দেয় এবং নিজের অধিকারের জন্য লড়াই করে। কিন্তু ইউন রাজি হয় না। সে চায় না কেউ তার কথা জানুক। সে চায় না মানুষ তাকে করুণা করে দেখুক, যেন সে অসহায় এক মেয়ে। জন্মের পর থেকেই সে এমন দৃষ্টিতে অভ্যস্ত, আর সেই অনুভূতি সে আর সহ্য করতে পারছিল না। সে মাকে সব খুলে বলে।
আর কোনো পথ খুঁজে না পেয়ে মা আর মেয়ে দুজনেই অসহায়ের মতো কাঁদতে থাকে। কয়েকদিন পর অবশেষে মামলার শুনানির দিন চলে আসে। প্রমাণের অভাবে আদালত শেষ পর্যন্ত ইউনের কথা বিশ্বাস করলেও তাকে নির্দোষ প্রমাণ করতে পারেনি, তাই খুনের অপরাধে তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় শুনে ইউনের মা ভেঙে পড়েন। তিনি 2 হাত জোড় করে সবার কাছে মিনতি করতে থাকেন। তারপর মেয়েকে জড়িয়ে ধরে এমনভাবে কাঁদতে থাকেন যে আদালতে উপস্থিত সবার চোখে পানি চলে আসে। এরপর ইউনকে কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে একটি ঘরে রাখা হয় যেখানে আরও 5 জন নারী বন্দী ছিল। ইউন ঘরে ঢুকতেই ভুল করে তার শরীর এক বন্দীর গায়ে লেগে যায়, আর তাতেই সেই মেয়েটি রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। ইউন কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই আরেকজন বন্দী এসে তাকে বাঁচায় এবং মেয়েটিকে থামিয়ে দেয়। সেই রাতটা ইউন কাঁদতেই কাটায়। বারবার তার মায়ের কথা মনে পড়তে থাকে। এই প্রথম সে মায়ের থেকে এত দূরে, একা। পরদিন সকালে সবাই একসঙ্গে খেতে বসে। তখন ইউন বুঝতে পারে তারা সবাই তার ভাবনার মতো খারাপ নয়। প্রত্যেকেরই নিজের নিজের কষ্টের গল্প আছে। তাদের মধ্যে একজন ছিল একটু আলাদা, অন্যদের মতো নয়। তার গায়ে ছিল গোলাপি রঙের পোশাক। ইউন অবাক হয়ে কারণ জিজ্ঞেস করলে সে হেসে বলে, আমি এই জেলের সেরা বন্দী। আর সেই ঘরেই ছিল একজন সিনিয়র বন্দী, যার নাম সুনঞ্জ। সবাই তাকে বড় আপা বলে ডাকত। ইউন কিছুই খাচ্ছিল না দেখে সুনঞ্জ আপা তার পাশে এসে বসেন। শান্ত গলায় বলেন, ধীরে ধীরে সব কিছুতে অভ্যস্ত হয়ে যাবে, কিন্তু না খেলে কাজ করার শক্তি পাবে না। অন্য বন্দীরাও তাকে জানায় জেলের ভেতরে যে কাজ করা হয় তার জন্য কিছু টাকা দেওয়া হয়। এটা শুনে ইউনের চোখে একটু আশা জাগে, কারণ সে ভাবতে থাকে যদি কিছু টাকা পায় তাহলে হয়তো মায়ের জন্য কিছু করতে পারবে। পরে সে জানতে পারে জেলের সবচেয়ে বেশি টাকার কাজ হলো মেরামতের কাজ। কাজটা খুব কষ্টের, তবু ইউন সেটাই বেছে নেয়। কিছুক্ষণ পর সবাই নিজেদের কাজের জায়গায় চলে যায়। সেখানে অনেকেই ইউনের দিকে তাকিয়ে থাকে। এত কম বয়সী আর সুন্দর একটা মেয়েকে জেলে দেখে তাদের অবাক লাগে। হাজিরা নেওয়ার সময় জেলের এক কর্মকর্তা ইউনের দিকে তাকিয়ে বলে, তোমার বন্দি নম্বর 2037। সারাদিন কঠিন পরিশ্রমের পর সন্ধ্যায় সবাই আবার এক জায়গায় জড়ো হয়। তখন ইউন সাহস করে কর্মকর্তাকে জিজ্ঞেস করে, আমার কাজের টাকাটা কবে পাব? কথাটা শুনেই কর্মকর্তা রেগে ওঠে। সে কঠিন গলায় বলে, তুমি কোনো টাকা পাবে না, ভুলে যেও না, তুমি শুধু একজন বন্দী। সেদিন রাতে অন্য সব বন্দী ঘুমিয়ে পড়লেও ইউন এক কোণে বসে চুপচাপ কাঁদছিল। ঠিক তখনই যে নামে এক বন্দী তার পাশে এসে বসে। যে ধীরে ধীরে নিজের গল্প বলতে শুরু করে। সে জানায় সে 5 জনকে খুন করার অপরাধে জেলে আছে। একসময় তার একটি ছেলে ছিল, কিন্তু এক মাতাল গাড়ি চালকের জন্য সে তার ছেলেকে হারায়। সেই শোকে আর রাগে যে সেই লোকটার পুরো পরিবারকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। কথাগুলো বলতে বলতে তার চোখে জল চলে আসে। সে বলে, আমি যা করেছি তার জন্য আজও অনুতপ্ত। তারপর ইউনকে বুঝিয়ে বলে, নিজের কষ্টগুলো বুকের ভেতর চেপে না রেখে কাউকে বলতে হয়, তাহলেই মনটা একটু হালকা হয়। কথা বলতে বলতে ইউন জানতে পারে যে এর মৃত্যুদণ্ড হয়েছে, আর সেই দিনটাও ধীরে ধীরে কাছে চলে আসছে। যে এর কথা শুনে সেদিনই ইউন তার মাকে একটা চিঠি লেখে। চিঠিতে সে জানায় সে ভালো আছে আর মাকে একদম চিন্তা না করতে বলে। তারপর থেকে ইউন ধীরে ধীরে জেলের জীবনের সঙ্গে মানিয়ে নিতে শুরু করে, কাজ শিখে নেয় আর ঘরের অন্য বন্দীদের সঙ্গেও একটু একটু করে মিশতে থাকে। কয়েকদিন পর ইউনের মা তাকে দেখতে আসেন, সঙ্গে করে মেয়ের প্রিয় খাবারও নিয়ে আসেন। কিন্তু গেটের প্রহরী তাকে জানায় বাইরে থেকে কোনো খাবার ভেতরে নেওয়া যাবে না। তবু এতদিন পর মেয়েকে দেখতে পেয়ে ইউনের মায়ের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। সবাই ইউনের জন্য খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ সে এখনও খুবই ছোট আর তার গর্ভের সন্তান সেই একই নোংরা লোকের। এই বাস্তবতা মেনে নেওয়া কারও পক্ষে সহজ ছিল না। পরদিন সুনঞ্জ আপা স্নেহভরে ইউনের মাথা নিজের কোলে নেন। শান্ত গলায় বলেন, যাই ঘটুক না কেন শক্ত হয়ে সবকিছু মোকাবিলা করতে হবে। যেও ইউনের খেয়াল রাখে এবং ধীরে ধীরে তাকে আবার ঘরে ফিরিয়ে আনে। কিছুদিন পর সেই একই মেয়ে যে প্রথম দিনে ইউনের ওপর হাত তুলেছিল আবারও তাকে আঘাত করে। সে রেগে গিয়ে বলে, তুই কেন এই ধর্ষণের সন্তান পেটে রাখছিস? কিন্তু এবারও অন্য বন্দীরা দ্রুত এসে তাকে থামিয়ে দেয়। পরে জানা যায় সেই মেয়েটির জীবনও অনেকটা ইউনের মতোই ভাঙা, আর তার রাগের পেছনেও আছে গভীর কষ্ট। দিন যেতে থাকে আর ইউন ধীরে ধীরে মায়ের সাথে দেখা করা বন্ধ করে দেয়। সে ভাবে মা যদি সবকিছু জানেন তাহলে খুব কষ্ট পাবেন, তাই মা প্রতিদিন দেখা করতে এলেও ইউন দেখা করে না। ইউনের মা খুব দুঃখ পেতে থাকেন। তিনি কিছুই বুঝতে পারেন না কেন তার মেয়ে তাকে এভাবে দূরে ঠেলে দিচ্ছে। একদিন অন্য ওয়ার্ডের কয়েকজন মহিলা বন্দী এসে ইউনের ওপর চাপ দিতে শুরু করে এবং তাকে ভয় দেখায়। এই সময় এক নারী বন্দী ইউনের কাছে এসে তাকে বাথরুমে যেতে বলে। প্রথম দিন থেকেই সে ইউনের প্রতি খারাপ নজর রাখছিল এবং সুযোগ বুঝে সেখানে গিয়ে তার ওপর অত্যাচার করার পরিকল্পনা করে। ঠিক সেই মুহূর্তে সুনঞ্জ আপা সেখানে এসে পৌঁছায়। তিনি রাগে সেই মহিলার চুল ধরে টেনে হুমকি দেন এবং বলেন, এখানে যদি আর একটাও খারাপ কাজ করো তাহলে তোমার শাস্তি মৃত্যুদণ্ডই থাকবে। তুমি ভুলে যেও না তুমি জেলেই আছো। সেই ঘটনার পর থেকে সবাই ভয়ে ইউনের কাছ থেকে দূরে থাকতে শুরু করে। দিন যেতে থাকে, কিন্তু ইউনের শরীর আর মন দুটোই গর্ভধারণের ভার সহ্য করতে পারছিল না। একদিন সে ভেঙে পড়ে কাঁচের টুকরো নিয়ে নিজের পেটে আঘাত করার চেষ্টা করে। ঠিক তখনই সেই রাগী মেয়েটি তাকে দেখে চিৎকার করে ওঠে। সে বলে সে আগে থেকেই ইউনকে সতর্ক করেছিল, না এই সন্তান রাখতে না নিজেকে শেষ করতে। সবাই মিলে তখন ইউনের পাশে এসে দাঁড়ায়।
তারা বোঝায় এই ঘটনা মিডিয়ার সামনে আনলে মানুষ সাহায্য করতে পারে। তারা বলে এত অল্প বয়সে 5 বছর জেলে থাকা মানে তার জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যাবে। কিন্তু ইউন কোনোভাবেই রাজি হয় না। সে মনে করে 5 বছর জেলে কাটানো তার জন্য কষ্টের হলেও সারা পৃথিবীর সামনে নিজের অপমান আর দুর্বলতা প্রকাশ করা সে সহ্য করতে পারবে না। তাই সে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এখন তার হাতে একটাই পথ থাকে, আদালতে পুনরায় বিচার চেয়ে আবেদন করা। হয়তো বিচারক এবার তার পক্ষে সিদ্ধান্ত নিতে পারেন। ইউনের গর্ভাবস্থার কারণে তাকে ভারী কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। তার বদলে তাকে হালকা কাজ দেওয়া হয়, যেমন বাইরে থেকে আনা ওষুধগুলো গুছিয়ে রাখা ও দেখাশোনা করা। সে আর সরাসরি মায়ের সাথে দেখা করে না, কিন্তু মাঝে মাঝে চিঠি লেখে। চিঠিতে সে সবসময় মাকে বলে, মা তুমি চিন্তা করো না। চিঠি পড়ে তার মা বারবার আবেগে ভেঙে পড়েন। একদিন কাজ করার সময় হঠাৎ ইউনের ভীষণ পেটে ব্যথা শুরু হয়। তাকে পরীক্ষা করে জানা যায় সে এখন 6 মাসের গর্ভবতী। বাইরে থেকে তার পেট বড় না হলেও ভেতরের শিশুটি ছোট হলেও সম্পূর্ণ সুস্থ ছিল। শিশুটির হার্টবিট শুনে ইউন কান্নায় ভেঙে পড়ে, কারণ সত্যিটা হলো সে গোপনে এমন কিছু ওষুধ খাচ্ছিল যাতে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। এই কথা সে বাইরে থেকে আসা জিনিস আনা নেওয়া করা কর্মীদের কাছ থেকেও লুকিয়ে রেখেছিল। ইউন ঘরে ফিরে আসার পর সবাই ইউনকে জিজ্ঞেস করে ডাক্তার কি বলেছে। তখন ইউন সাহস করে সব খুলে বলে। সে 6 মাসের গর্ভবতী আর তার সঙ্গে ঘটে যাওয়া সব সত্য ঘটনা তাদের জানায়। এরপর থেকে সবাই ইউনের প্রতি আরও যত্নশীল হয়ে ওঠে। তাকে কোনো কাজ করতে দেয় না, সবকিছুই তারা নিজেরাই সামলে নেয়। ধীরে ধীরে দিন কেটে যায়, আর অবশেষে পুনরায় বিচার বা রিট্রায়ালের দিন চলে আসে। আদালতে বিচারক ইউনের শেষ কথা বলার সুযোগ দেন। ইউন দাঁড়িয়ে শান্তভাবে বলে সেই মানুষটিকে হত্যা করেছে। সে বলে কেউ বিশ্বাস করুক বা না করুক, সে জানে ওই লোকটা তার সঙ্গে কি ভয়ঙ্কর কাজ করেছে। সে আরও বলে সে শাস্তি পেতে রাজি, 5 বছর হোক বা 10 বছর, সে মেনে নেবে। কিন্তু একটাই অনুরোধ, তার মায়ের যেন দেখাশোনা করা হয়। সবাইয়ের সামনে ইউন কাঁদতে কাঁদতে তার কথা শেষ করে। সব শুনে বিচারক তার আগের 5 বছরের সাজা বাতিল করে দেন এবং নতুন করে মাত্র 1 বছরের সাজা ঘোষণা করেন। রায় শোনার পর আদালতে উপস্থিত অনেকের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। এরপর দিন যেতে থাকে, ধীরে ধীরে ইউনের পেট বাড়তে শুরু করে, আর জেলের সবাই তাকে আগের চেয়ে আরও বেশি যত্ন নিতে থাকে। একদিন ইউন তার রুমমেটদের জানায় তার খুব ইচ্ছে কসমস ফুল দেখার। সে বলে তার মা সবসময় তাকে এই ফুল এনে দিতেন, কারণ বাইরে গিয়ে ফুল আনার সুযোগ তাদের ছিল না। সেই রাতে সবাই চুপচাপ একে একে উঠে পড়ে। তারপর পুরো বাথরুমের দেওয়াল জুড়ে কসমস ফুলের ছবি একে ভরে দেয়। সকালে ইউন যখন ঘুম থেকে ওঠে সেই সুন্দর দৃশ্য দেখে অবাক হয়ে যায়। চারপাশে শুধু ফুলের ছবি। সে আনন্দে ভরে যায়, আর সবার এই ছোট্ট ভালোবাসার উপহার তাকে গভীরভাবে স্পর্শ করে। এরপর দেখা যায় জেলের ভেতরেই সবাই মিলে ইউনের অনাগত শিশুর জন্য কাপড় আর মোজা বানাচ্ছে। বাইরে থেকে কিছু আনা সম্ভব না হওয়ায় তারা নিজেদের পুরনো কাপড় কেটে এসব তৈরি করে। শুধু তাই নয়, সবাই মিলে শিশুটির জন্য একটা নামও ঠিক করে ফেলে। ছেলে হোক বা মেয়ে, নাম রাখা হবে বনি, যার মানে হল দুর্বলদের রক্ষা করা। আর সবচেয়ে অবাক করা বিষয়, সেই রাগী মেয়েটিও তার কাজের জায়গা থেকে কিছু জিনিস এনে শিশুটির জন্য একটি ছোট্ট খেলনা বানিয়ে দেয়। এই ঘটনাগুলো প্রমাণ করে কঠিন এই জীবনের মাঝেও মানুষের ভেতরে ভালোবাসা আর মানবিকতা এখনও বেঁচে আছে। জীবনের আঘাতে অনেকের হৃদয় যেন পাথর হয়ে গিয়েছিল, তবুও ইউনের সন্তানের আগমনের আনন্দ ধীরে ধীরে সবাইকে বদলাতে শুরু করেছিল। একদিন সবাই কাজের জন্য বাইরে গেলে ইউন ঘরে একা থাকে। হঠাৎ তার ভীষণ প্রসব যন্ত্রণা শুরু হয়। কষ্টের মাঝেও সে কোনোমতে তার রুমমেটদের লেখা চিঠিগুলো তাদের ড্রয়ারে রেখে দেয়। তারপর একটি ওষুধ খেয়ে সে মেঝেতে শুয়ে পড়ে। কাজ শেষে সবাই ঘরে ফিরে দেখে ইউন অচেতন অবস্থায় পড়ে আছে। সবাই আতঙ্কিত হয়ে কান্নায় ভেঙে পড়ে এবং তাকে তোলার চেষ্টা করে। দ্রুত গার্ডদের ডাকা হয় এবং ইউনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনেক সময় কেটে গেলেও ইউন জ্ঞান ফিরে পায় না। ডাক্তাররা তাকে জোর করে প্রসবের চেষ্টা করতে বলে, কারণ তার জীবন এবং শিশুর জীবন দুটোই ঝুঁকির মধ্যে ছিল। কিন্তু ইউন তখনও সাড়া দিচ্ছিল না। শেষ পর্যন্ত কোনোভাবে ডাক্তাররা শিশুটিকে বাঁচাতে সক্ষম হয়, কিন্তু ইউনের অবস্থা তখনও খুবই সংকটজনক ছিল। এদিকে জেলে ফিরে সবাই ইউনের রেখে যাওয়া চিঠিগুলো খুঁজে পায়। চিঠি পড়ে প্রত্যেকের চোখে জল চলে আসে, কারণ সেখানে ইউন তার ভালোবাসা আর কৃতজ্ঞতা রেখে গিয়েছিল। চিঠিতে ইউন লিখেছিল সে জানে না সে বেঁচে থাকবে কিনা, তাই এটা তার বিদায়ের বার্তা। সে সবাইকে ধন্যবাদ জানায়, কারাগারে থাকা দিনগুলোতে যারা তাকে ভালোবাসা আর যত্ন দিয়েছে। চিঠি পড়ে সবাই গভীরভাবে কেঁদে ফেলে, কারুর চোখে আর জল আটকায় না। এদিকে ইউনের অসুস্থতার খবর পেয়ে তার মা হাসপাতালে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন ইউন এখনও অচেতন অবস্থায় পড়ে আছে। এত মাস পর মেয়েকে দেখে মা নিজেকে সামলাতে পারেন না। তিনি মেয়েকে জড়িয়ে ধরে বুকের সাথে চেপে ধরে দীর্ঘক্ষণ কাঁদতে থাকেন। এরপর দৃশ্য বদলে যায়। এক সুন্দর কসমস ফুলের বাগানে দেখা যায় এক ছোট্ট মেয়েকে।
যে তার নতুন পরিবারের সঙ্গে হাসি খুশিতে খেলছে। সেই মেয়েটি ইউনের সন্তান, যাকে এখন অন্য একটি পরিবার দত্তক নিয়েছে। পরের দৃশ্যে ইউনের মাকে দেখা যায়, তিনি কাপড় ইস্ত্রি করছেন। পাশে রাখা আছে সরকারি চাকরির ইন্টারভিউয়ের একটি সনদ। হঠাৎ কেউ ডেকে ওঠে, মা। তিনি পিছনে ফিরে তাকান, তার মুখে ধীরে ধীরে এক শান্ত উষ্ণ হাসি ফুটে ওঠে। মুভিটি শেষ পর্যন্ত স্পষ্ট করে দেখায় না কে মা বলে ডাক দিয়েছিল। সেই ডাক কি সত্যিই ইউন ছিল, যে সুস্থ হয়ে আবার ফিরে এসেছে, নাকি ইউনের মায়ের ভাঙা হৃদয় মেয়েকে হারানোর কষ্টে নিজের কল্পনায় সেই ডাক শুনেছিল? এই প্রশ্নের কোনো উত্তর দেয় না গল্পটি। আর ঠিক এই অজানা রহস্য আর গভীর আবেগের মাঝেই সিনেমাটির পর্দা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, একটা নীরব, হৃদয় ছোঁয়া সাসপেন্স রেখে।